बदल गए हम बम चिक बम बम ये मैं जानू या तू जाने कौन कौन है ये कौन जाने। আমরা অনেক অভিনেতাকেই দেখেছি যারা টলিউড থেকে বলিউডে পৌঁছেছেন, কিন্তু বলিউডের সেই মসনদ দখল করে দিনের পর দিন নিজের জনপ্রিয়তা ধরে রাখা কিন্তু সবার পক্ষেই সম্ভব হয়নি। আর এই সম্ভবটা করে দেখিয়েছিলেন বঙ্গ সন্তান মিঠুন চক্রবর্তী। तू मैं बन गया मैं तू बन गया। কিন্তু সেই বলিউডে পৌঁছানোর যাত্রাপথটা খুব একটা মসৃণ ছিল না তার। আজকের এই ভিডিওতে তুলে ধরছি মিঠুন চক্রবর্তীর সেই সফর, যেখানে পৌঁছাতে তাকে বারবার হোঁচট খেতে হয়েছিল। কত না কষ্ট যন্ত্রণা সহ্য করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। लोग जहाँ पर रहते उस जगह को वो घर कहते। এই জনপ্রিয় সুপারস্টার মিঠুন চক্রবর্তীর জীবনের কঠিন পরিস্থিতির কথা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। हम इस घर में रहते प्यार का मंदिर। 1976 সালে পরিচালক মৃণাল সেনের মৃগয়া ছবিতে অভিনয়ের মাধ্যমে মিঠুন চক্রবর্তী প্রথমবার জাতীয় পুরস্কার পেলেও বেদম মার খেয়েছিলেন বলিউড স্টার ঋষি কাপুরের হাতে। বম্বের এক বিখ্যাত পরিচালকের কাছে কাজ চাইতে গেলে সেই পরিচালক তাচ্ছিল্যের স্বরে মিঠুন চক্রবর্তীকে বলেন, তোমাকে জামা কাপড় পরালে কেমন দেখাবে সেটাই তো বুঝতে পারছি না। আর এই ছেলেটাকেই জিতেন্দ্র বলেছিলেন, এ কালিয়া হিরো বানেগা, আগার এ শালা হিরো বান জাতা হ্যায় তো मैं फिल्म छोड़ दूंगा। কিন্তু এখানেই শেষ নয়। অমিতাভ বচ্চনের গডফাদার মনমোহন দেশাই সব শুনে একটা 10 টাকার নোট এগিয়ে দিয়ে মিঠুনকে বলেছিলেন, দুদিন কিছু খাওনি শুনে সত্যি ভীষণ খারাপ লাগলো, নাও এই টাকাটা রাখো, পেট ভরে খেয়ে নিও, কিন্তু তোমার জন্য আমার ছবিতে কোনো কাজ নেই ভাই। হ্যাঁ, জবাব কিন্তু দিয়েছিল এই ছেলেটা, আর তার জবাব ছিল তার কাজে, কথায় নয়। শুধু যে ব্যক্তি অমিতাভ বচ্চনের গডফাদার মনমোহন দেশাইকে জবাব দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী তা কিন্তু নয়, অমিতাভ বচ্চনকেও মোক্ষম জবাব দিয়েছিল এই কালো ছেলেটা। অমিতাভ বচ্চন সম্পর্কে এমন কি মন্তব্য করেছিলেন মিঠুন চক্রবর্তী, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের যে মিঠুন চক্রবর্তী কিন্তু তার আসল নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। বাংলাদেশের বাঙ্গালিয়া হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলেও তার শৈশব এবং বাল্যকাল কাটে তার কাকা কাকিমার কাছে নদিয়া জেলার শান্তিপুরে। আর সেখানে শান্তিপুর অরিয়েন্টাল একাডেমি স্কুলে ভর্তি হয়ে ওই স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নে অনার্স নিয়ে তিনি গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন। এরপর রহরা পলিটেকনিকে অ্যাডমিশন নিয়েছিলেন, কিন্তু কমপ্লিট করতে পারলেন না। তার কারণ পড়াশোনায় কিন্তু বিন্দুমাত্র খারাপ ছিলেন না তিনি। আসলে সেই সময়ে অর্থাৎ 1970 সালে তিনি জড়িয়ে পড়লেন নকশাল আন্দোলনে। আর এই উত্তাল সময়ে কলকাতা থেকে তিনি পালিয়ে আশ্রয় নিলেন বোম্বেতে কাকার বাড়িতে। কিন্তু কিছুদিন পরে নকশাল পরিচয় প্রকাশ পাওয়ার পর নিজের বাড়িতে আর আশ্রয় দিতে রাজি হলেন না নিজের কাকা। 70 দশকে তখন নকশালপন্থীদের নীতি ছিল ধরো আর মারো, মানে এক শ্রেণীর মানুষকে শেষ করলেই সমাজের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর সেই সময়ে মাত্র 19 বছর বয়সে মিঠুন যখন কলকাতা থেকে বোম্বেতে পালিয়ে যান, তখন সেই ছেলেটা মানে মিঠুন চক্রবর্তী কখনোই ভাবেননি যে তিনি অভিনেতা হবেন। শুধুমাত্র প্রাণ বাঁচাতে গা ঢাকা দেওয়ার জন্যই কিছুদিনের জন্য বোম্বেতে যাওয়া। কলকাতা শান্ত হলে তিনি আবারও কলকাতায় ফিরে আসবেন। কিন্তু বোম্বেতে গিয়ে পাকে চক্রে হঠাৎ একদিন বন্ধুদের সাথে পুনের এফটিআইতে গিয়েই সব এলোমেলো হয়ে গেল গৌরাঙ্গ চক্রবর্তীর। আর এই গৌরাঙ্গ চক্রবর্তী থেকে পরবর্তীকালে মিঠুন চক্রবর্তী উত্তরণের পর তিনি বলেছিলেন, আমি কোনো অ্যাম্বিশন থেকে অভিনেতা হয়নি, কম্পালশন থেকে অ্যাক্টর হয়ে গেছি। রিপোর্টার আলি পিটার জনকে একবার মিঠুন চক্রবর্তী একটা সাক্ষাৎকারে বলেছিলেন, কলকাতায় আমি যে নকশাল আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং নকশাল আন্দোলনের নেতা চারু মজুমদারের খুব ঘনিষ্ঠ ছিলাম, সেটা সিনেমা জগৎ তথা সিনেমা জগতের বাইরের অনেকেই জেনে গেছিল। ভাই মারা যাওয়ার পর আমি এই আন্দোলন থেকে সরে গেলাম, কিন্তু নকশাল ছাড়লেও নকশাল হিসাবে আমার যে পরিচয় সেটা কিন্তু কিছুতেই পিছু ছাড়ল না। মিঠুন চক্রবর্তীর এই নকশাল পরিচয় তাকে ধাওয়া করে বেড়ালো। এমনকি মিঠুন চক্রবর্তী যখন পুনের এফটিআইতে, তখনও তার এই পরিচয় তাকে তাড়া করে বেরিয়েছিল। এমনকি 70 দশকের শেষে মুম্বাই অবধি তার নকশাল পরিচয় তাকে তাড়া করে বেরিয়েছিল। আর এই নকশাল পরিচয় প্রকাশ পাওয়ার পরে এফটিআই এর কোর্স পড়তে গিয়েও তাকে সমস্যায় পড়তে হয়েছিল। এফটিআই থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এফটিআই কর্তৃপক্ষ। আর সেই সময়ে কাউকেই পাশে পাননি এই মিঠুন চক্রবর্তী।
তাই নিজের এই কঠিন সিচুয়েশনে নিজেকেই সব সামলাতে হয়েছিল তার। সংস্থার ডিরেক্টর রোশন তানেজার সাথে সরাসরি কথা বলেছিলেন তিনি। মিঠুন চক্রবর্তীর নাছোড়বান্দা মনোভাব আর যুক্তির কাছে হার স্বীকার করে শেষে কর্তৃপক্ষ তাকে রাখতে বাধ্য হয়েছিল। তাই যে এফটিআই মিঠুন চক্রবর্তীকে একসময় তাড়িয়ে দিচ্ছিল ইনস্টিটিউট থেকে, শেষে দেখা গেল সেখান থেকে মিঠুন চক্রবর্তী একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডেল নিয়ে তিনি বের হলেন। পুনের সেই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে মিঠুন চক্রবর্তী আবারও দেখিয়ে দিয়েছিলেন যে তিনি পড়াশোনায় ভালো ছিলেন আর এখনো ভালো আছেন। তিনি বুঝিয়ে দেন যে কোনো আবেগ বা ভাবাবেগ থেকে নায়ক হতে তিনি মুম্বাইতে পালিয়ে আসেননি। দাঁতে দাঁত চেপে তিনি শপথ নিয়েছিলেন নায়ক হওয়ার জন্য নিজেকে তৈরি করবেন। বলিউডের ইতিহাস তিনি নিজেই নিজের মতো করে লিখবেন। আর এই প্রতিজ্ঞা নিয়েই তিনি এফটিআইতে ভর্তি হন। শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। আর 1974 সালে পুনের সেই এফটিআইতে একটি নাটক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক মৃণাল সেন। আর সেই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। পরবর্তীকালে পরিচালক মৃণাল সেন তার মৃগয়া ছবির জন্য আদিবাসী নায়ক হিসাবে একজন কালো বলিষ্ঠ যুবকের দরকার পড়লে পরিচালক মৃণাল সেনের মিঠুনের কথা মনে পড়ে। আর মিঠুন ইতিমধ্যেই কলকাতায় ফিরে এসেছেন। এফটিআই থেকে মৃণাল সেন বের করলেন মিঠুন চক্রবর্তীর ঠিকানা। মিঠুনের কাছে এফটিআই থেকে খবর গেল পরিচালক মৃণাল সেন মিঠুনকে খুঁজছেন। আর এই খবরে প্রথমে অত্যন্ত অবাক হয়েছিলেন সেই সময়ের গৌরাঙ্গ চক্রবর্তী, মানে আজকের মিঠুন চক্রবর্তী। কারণ বিখ্যাত পরিচালক মৃণাল সেনের সাথে তার কোনো রকম পূর্ব পরিচিতি ছিল না। এরপর মিঠুন চক্রবর্তী আর দেরি না করে দেখা করলেন মৃণাল সেনের সঙ্গে। আর গৌরাঙ্গ নাম পাল্টে মৃণাল সেন তার নাম রাখলেন মিঠুন। মিঠুন চক্রবর্তীর জীবনে শুরু হলো আবারও এক নতুন অধ্যায়। একটা সুবর্ণ সুযোগ হাতের মুঠোয়, তাই নিজেকে উজাড় করে একদম ফাটিয়ে দিতে হবে। শরীর মনকে উজাড় করে দিতে জোড়াবাগানের পঞ্চানন দাসের ব্যায়ামাগারে শরীর চর্চা শুরু করলেন মিঠুন, যাতে মৃগয়া ছবির জন্য বলিষ্ঠ চেহারাটা দারুণভাবে মানিয়ে যায়। আর মৃণাল সেনের এই মৃগয়া ছবির শেষ দৃশ্যে যখন আদিবাসী যুবক মিঠুনের ফাঁসি হয়, তখন সেই অবস্থাতে সেই সিচুয়েশনে মিঠুনের মুখের অভিব্যক্তি কিরকম হবে সে বিষয়ে মিঠুন মৃণাল সেনের কাছে জানতে চাইলে মৃণাল সেন বলেন, চিড়িয়াখানায় বদ্ধ খাঁচায় আবদ্ধ বাঘের চলাফেরা আর তাকানোটা দেখেছিস? আর এ কথা শোনা মাত্র মিঠুন উত্তর দিয়েছিল, ব্যাস ব্যাস ব্যাস, বুঝে গেছি, আর বলতে হবে না। তাই যারা মৃগয়া দেখেছেন তাদেরকে আর আলাদাভাবে নতুন করে বলার দরকার নেই। তরুণ মিঠুন চক্রবর্তীর অভিনয় এতটাই নজরকাড়া ছিল যে প্রতিটা দৃশ্যপট তিনি জীবন্ত করে তুলেছিলেন। শুটিং চলাকালীন তার অসাধারণ অভিনয় আর ডেডিকেশন দেখে সিনেমার নায়িকা মমতা শঙ্কর বলেই ফেলেছিলেন, তুই তো ছবিটা নিয়ে একদম পাগল হয়ে গেছিস রে। আর 1976 সালে কলকাতার রক্সি হলে মুক্তি পেল মৃগয়া। শ্রেষ্ঠ পরিচালকের জন্য মৃণাল সেন পেলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। আর জীবনের প্রথম ছবিতেই একেবারে তাক লাগিয়ে বাজিমাত করে মিঠুন চক্রবর্তীও পেলেন ওই একই পুরস্কার, ন্যাশনাল অ্যাওয়ার্ড। এরপর 1980 সালে মৃণাল সেনের সঙ্গে নকশাল ছবিতে আবারও কাজ করলেন মিঠুন চক্রবর্তী। এই ছবিটা খাজা আহমেদ আব্বাস অনেক আগেই মিঠুন চক্রবর্তীকে অফার করেছিলেন, কিন্তু মিঠুন চক্রবর্তী তখন রাজি হননি, কারণ তিনি চেয়েছিলেন ফিল্মি দুনিয়ায় তার নতুন একটা ইমেজ তৈরি হোক। কিন্তু পরবর্তীকালে তিনি বলেছিলেন আব্বাস সাহেবের নামটাই তাকে এই চরিত্রে অভিনয় করতে উজ্জীবিত করলো। ততদিনে মানুষ তাকে অভিনেতার থেকেও বেশি করে ড্যান্সার এবং ফাইটার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। আর এই সময়ে আব্বাস সাহেবের ছবিতে একজন নকশালের ভূমিকায় অভিনয় করতে পেরে সত্যিই তিনি নিজেকে ধন্য মনে করেছিলেন। আর অবশেষে 1980 সালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবিটা তৈরি হলেও ছবিটা ফ্লপ করেছিল। জীবনের প্রথম ছবি মৃগয়াতে অভিনয় করে মিঠুন চক্রবর্তী জয় করে নিয়েছিলেন জাতীয় পুরস্কার। কিন্তু এই রাস্তাটা মোটেই মসৃণ ছিল না তার। বলিউডে পৌঁছাতে তাকে স্বাগত জানাতে রাস্তায় কোনো লাল কার্পেট বিছানো ছিল না। তাই বলিউডে নিজের অস্তিত্ব ধরে রাখতে দো আনজানে, মুক্তি এবং ফুল খিলে হে গুলশান গুলশান ছবিতে মাত্র 2 মিনিটের রোলে বা ভিলেনের সাগরেদ হিসেবে একজন ন্যাশনাল উইনার অ্যাক্টরকে অভিনয় করতে হয়েছিল। মিঠুন চক্রবর্তী একসময় বলেছিলেন, যেদিন বোম্বে স্টেশনে নেমেছিলাম বিশ্বাস করুন পকেটে টুথব্রাশ কিনবার পয়সাটুকুও ছিল না। বোম্বেতে কখনো আন্ডার কনস্ট্রাকশনে ঘুমিয়ে ফুটপাতে কাপড় বিক্রি করেই পুনের এফটিআই থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্বর্ণপদক নিয়ে পাশ করলেন মিঠুন চক্রবর্তী। আর সেই সময়ে মিঠুনের সহপাঠী ছিলেন শক্তি কাপুর এবং গুলশান গ্রোভার।
৳৭৫ মাসিক ভাড়ায় পেইং গেস্ট হিসাবে থেকেছিলেন এক সময় তিনি। সঙ্গে তার রুমমেট ছিলেন দক্ষিণ ভারতের এক যুবক। কিন্তু তারা কেউ কারো ভাষা বুঝতো না। যেহেতু মিঠুনের চেয়ে বেশি ভাড়া দিত সে, তাই সেই ছেলেটা চৌকিতে ঘুমাতো আর মিঠুন ঘুমাতো মেঝেতে চাটাই বিছিয়ে। একবার সারাদিন কাজের খোঁজে পরিচালকদের দরজায় দরজায় ঘুরে ঘুরে এসে ক্লান্ত মিঠুন সেই রুম পার্টনারের বেডে এসে ঘুমিয়ে পড়লেন। তারপর সেই যুবক যখন মিঠুনকে তার বেডে শুয়ে আছে দেখলেন, ব্যাস আর কোথায় যায়। দক্ষিণী ভাষায় মিঠুনকে ভয়ানক গালাগালি দিতে শুরু করলো। আর মিঠুন কোনো রকমে আকার ইঙ্গিতে ক্ষমা টমা চেয়ে সেই যাত্রায় রেহাই পেয়ে গিয়েছিলেন। তবে ওর সঙ্গে থাকাটা মিঠুনের খুব কাজে লেগেছিল ভবিষ্যতে। আর পরবর্তীকালে অগ্নিপথ ছবিতে সেই ছেলেটার গালাগালির স্টাইলটাকে নকল করেই মিঠুন চক্রবর্তী পর্দায় দেখিয়ে দিয়েছিলেন। अरे 3 दिन से मैं इधर इस सर पे है। तुम्हारा आदमी लोग बोली जाना नहीं। मेरा भाई तुमको मालूम का बोला कि भाई तुमको इनाम देंगे। मैं बोला मेरा कोई इनाम नहीं होना। मेरा 325 रुपीज का नुस्कान हुआ ना, मेरा को दे दो, मैं जाती। মিঠুনকে দেখেই পরবর্তীকালে পরিচালক মৃণাল সেন ঢাকি নামের একটা ছবির স্ক্রিপ্ট তৈরি করেছিলেন, যদিও ছবিটা কিন্তু আর হয়ে ওঠেনি। একটা ইন্টারভিউতে মিঠুন বলেছিলেন যে আমি আজও একটা ফোনের অপেক্ষায় আছি। মৃণালদা বলছেন ঢাকি শুরু করেছি, চলে আয়। আসলে মিঠুনদা অকৃতজ্ঞ নন। মৃগয়ায় রাষ্ট্রীয় পুরস্কার পেলেও পদে পদে অপমানিত লাঞ্ছিত হতে হয়েছিল মিঠুনকে। সবচেয়ে বেশি অপমানিত হয়েছিলেন নিজের গায়ের রং নিয়ে। কিন্তু তিনি লড়ে গেছেন দাঁতে দাঁত চেপে। এক সময় তিনি ভেবেছিলেন সত্যি বোধহয় হিরো হতে তিনি পারবেন না। চিন্তা করছিলেন যদি ভিলেন হিসেবে নিজেকে দাঁড় করানো যায়। আর তাই ফুল খিলে হে গুলশান গুলশান ছবিতে একটা ধর্ষণের দৃশ্যে অভিনয়ও করে ফেললেন। আর ছবির নায়ক ঋষি কাপুরের হাতে মারও খেলেন একেবারে উত্তম মধ্যম। কিন্তু এইসব করেও প্রাপ্তির ভাড়ার একেবারে শূন্যই থেকে গেল তার। এক পরিচালকের কাছে কাজ চাইতে গিয়ে পরিচালক তাচ্ছিল্যের স্বরে বললেন, তোমাকে জামা কাপড় পরালে কেমন দেখাবে সেটাই তো বুঝতে পারছি না। ক্ষিপ্ত মিঠুন সেদিন চোখে চোখ রেখে জবাব দিয়েছিলেন, আমি কি আপনার সামনে ন্যাংটো হয়ে দাঁড়িয়ে আছি নাকি? গায়ের রং সংক্রান্ত হীনমন্যতা থেকে বেরিয়ে আসার জন্য মিঠুন নিজের ডান্স এবং মার্শাল আর্টের উপর প্রাণপণে জোর দিলেন। মিঠুনের ভাষায়, আমি এমনভাবে নিজেকে ডান্স এবং ক্যারাটে দিয়ে গ্রুমিং করতে চেয়েছিলাম যাতে পর্দায় আমার গায়ের রং নিয়ে দর্শকরা ভাববার সময়ই না পায়। एक लड़के को आप रास्ते में आते जाते आप उनके कॉम्प्लेक्शन के बारे में मजाक उड़ाए, उसका जो दर्द है वो आप ऊपर से नहीं दिख पाएंगे। फिर एक दिन सोचा कि क्या करें, मैं रंग तो बदल नहीं सकता, तो मैं सोचा तो मैं तो डांस करता हूँ, मैं पैर से डांस करूँगा और ऐसा पैर से डांस करूँगा कि लोगों की नजरें मेरे पैर के सिवा ऊपर न दिखे, मेरे रंग पे ना जाए, और वही मैंने किया। ড্যান্স এবং ক্যারাটেতে মিঠুন ভীষণভাবে পারদর্শী ছিলেন। আর এই ড্যান্স এবং ক্যারাটে দিয়েই গোটা ভারতবর্ষকে তাক লাগিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী। 1982 সালে ডিস্কো ড্যান্সার দিয়ে নিজেই তৈরি করলেন বলিউড কাম ইন্ডিয়ান ফিল্মের ড্যান্স অ্যান্ড অ্যাকশন স্টাইল। নেচে উঠল গলি থেকে রাজপথ। টিভিতে ডিস্কো ড্যান্সার দেখানোর দিন বন্ধ হয়ে গেল দেশের প্রতিটা স্কুলের পঠন পাঠন। ভারত সহ সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে সুপার ডুপার হিট হলো মিঠুন চক্রবর্তীর ডিস্কো ড্যান্সার সিনেমাটি। সেই সময়ে এই ছবিটি আয় করলো 100 কোটি টাকারও বেশি টাকা। আর এই কালো ছেলেটাই তার ডান্স, ক্যারাটে এবং অসাধারণ অভিনয় দিয়ে দমন করলেন বলিউডের বিষাক্ত কালিও নাগদের, যারা সেদিন তাকে অপমানিত করেছিল, লাঞ্ছিত করেছিল। তাই মিঠুন চক্রবর্তী বলবার মতো হিম্মত রাখেন, আমি জল ঢোড়াও নই, বেলে বড়াও নই, জাত গোখরে। পরিচালক মৃণাল সেনের মৃগয়া ছবিটি মুক্তির সময় মিঠুন চক্রবর্তীর আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। বাবা বসন্ত চক্রবর্তী ছিলেন টেলিফোন এক্সচেঞ্জের সামান্য এক কর্মী। বাবা, 2 ভাই 3 বোন আর মাকে নিয়ে চরম অনটনে চলছিল তাদের সংসার। মিঠুন ফিল্মে আসার আগেই এক দুর্ঘটনায় বড় ভাই মারা যান। বাবাকে সাহায্য করতে মিঠুন এক সময় বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা ধার করে বড় বাজার থেকে আলু কিনে বিক্রি করেছিলেন রাস্তায় বসে। মৃগয়া ছবিতে তার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার খবরটা দিতে আসা সরকারি কর্মচারীদের মিঠুন বলেছিলেন, পুরস্কার চাই না স্যার, আমার দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দিন। বম্বেতে থাকাকালীন তিনি একটা জিমখানার মেম্বারশিপ নিয়েছিলেন এক বন্ধুর সাহায্যে, কিন্তু শরীর চর্চার জন্য নয়, যাতে সকালে উঠে অন্তত টয়লেটে যেতে পারেন এই জন্য। তারপর সারাদিন ধরে স্টুডিও আর প্রযোজক পরিচালকদের দরজায় দরজায় কাজের খোঁজে ঘোরাঘুরি করা। মাথার উপর না ছিল কোনো আশ্রয়, না ছিল কোনো গডফাদার। রাত্রে শিবাজি পার্কে শুয়ে থাকার সময় একবার চুলের মুঠি ধরে টানতে টানতে পুলিশ নিয়ে গেছিল তাকে। আর নিয়ে গিয়ে অত্যন্ত বিকৃত যৌন লালসা মিটিয়েছিল তারা।
তাই যে মানুষটা একদিন নকশাল আন্দোলনের সংগ্রামী মুখ ছিলেন, সেই মানুষটাই একদিন সিদ্ধান্ত নিয়েছিলেন, অনেক হয়েছে, না আর এভাবে বেঁচে থাকা যায় না, নিজেকে শেষ করেই দেব। আর এইসব কারণেই কোনো ইন্টারভিউতেই অতীতের সংগ্রামী দিনগুলোর কথা প্রকাশ্যে কিছুই বলতে চান না মিঠুন। কারণ হিসাবে তিনি বলেন, আমার মতো বহু লোক দিনের পর দিন জীবন যুদ্ধে লড়াই করছে, এই সব শুনলে তারা ভয় পেয়ে যাবেন। বম্বের একটা ক্রিকেট মাঠ সংলগ্ন হাসপাতালের হোস্টেলের এক ছাত্রকে ম্যানেজ করে সেখানে কিছুদিন রাত কাটিয়েছিলেন মিঠুন। ওই ছাত্রের শর্ত ছিল টাকা দিলে তাকে থাকতে দেবে, কিন্তু ভোর 6টার আগে হোস্টেলের পেছনের গেট দিয়ে পালিয়ে যেতে হবে, আর সন্ধে 6টার পর পেছনের গেট দিয়েই পাঁচিল টপকে তাকে ঘরে ঢুকতে হবে, যাতে কোনোভাবেই কাকপক্ষীয় টের না পায়। মিঠুন রাজি হয়ে যান, আর হোস্টেলের সামনের সেই মাঠে ক্রিকেট প্র্যাকটিস করতেন এক সময়ের ইন্ডিয়ান ক্রিকেটার ক্যাপ্টেন বিখ্যাত খেলোয়াড় দিলীপ বেঙ্গু সরকার। মিস্টার সরকার বলেছিলেন, প্রায়ই দেখতাম সকালে একটা কালো লম্বা মতো ছেলে মাঠের পেছনের পাঁচিল টপকে বাইরে যায়, আর সন্ধেবেলায় পাঁচিল টপকে ভেতরে ঢোকে। সন্দেহ হয় আমরা কয়েকজন মিলে একদিন ধরে ফেললাম তাকে, আমরা মারধর করব, প্রায় রেডি। এরকম টাইমে ওই ছেলেটা বলে উঠল, বিশ্বাস করুন আমি চোর নই, বাংলা থেকে কাজের সন্ধানে এখানে এসেছি, পয়সার খুব অভাব, এসব করেই এখানে ওখানে রাত্রি যাপন করে দিনে কাজের খোঁজে ঘুরে বেড়াই। আমরা ওর কথায় বিশ্বাস করে ওকে ছেড়ে দিই। আর পরবর্তীকালে ক্রিকেটার মিস্টার সরকার যতবারই কোনো না কোনো অনুষ্ঠানে মিঠুনের সাক্ষাৎ পেয়েছিলেন, তিনি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে শুধুই ভাবছিলেন, কি পরিমাণ কঠিন সংকল্প আর মানসিকতা থাকলে ওই দিনের ওই পর্যায় থেকে আজকের এই পর্যায়ে পৌঁছানো সম্ভব। তিনি বলেন, আমার খেলোয়াড় জীবনে আমি সব থেকে বেশি ইন্সপিরেশন পেয়েছি ওর থেকেই। বোম্বেতে থাকাকালীন এক সময় মিঠুন স্টুডিও এবং প্রযোজক পরিচালকদের দরজায় দরজায় কাজের জন্য হন্য হয়ে ঘুরছিলেন। আর এইরকমভাবেই একদিন তিনি হাজির হয়েছিলেন প্রযোজক টি.এল.ভি. প্রসাদের কাছে। সেই সময় প্রসাদ সাহেবের সাথে শুটিং করছিলেন সেই সময়ের বিরাট সুপারস্টার জিতেন্দ্র। টি.এল.ভি. প্রসাদ ইতিমধ্যেই মিঠুনের নাম শুনেছিলেন। উনি উপস্থিত জিতেন্দ্রকে বললেন, এই ছেলেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, বাংলা থেকে বোম্বেতে এসেছে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, ওর কিন্তু ভবিষ্যৎ সম্ভাবনা আছে দারুণ। আর এসব শুনে মিঠুনকে উৎসাহ দেওয়া তো দূরের কথা, দেখা করার পর মিঠুন যখন উঠে চলে যাচ্ছে, তখন পেছন থেকে জিতেন্দ্র মিঠুনের উদ্দেশ্যে প্রযোজক টি.এল.ভি. প্রসাদকে বলছিলেন, এ কালিয়া হিরো বানেগা, अगर এ শালা হিরো বান जाता है तो मैं ही फिल्मी छोड़ दूंगा। কোনো প্রত্যুত্তর দেননি মিঠুন, অপমানের জ্বালা নিয়েই ফিরে এসেছিলেন তিনি। আর 1982 সালে জিতেন্দ্রকে জবাব দিয়েছিলেন ডিস্কো ড্যান্সার ছবির মাধ্যমে। ড্যান্সিং স্টারের স্ট্যাটাসে মিঠুনের কাছে হার স্বীকার করতে হয়েছিল জিতেন্দ্রকে। পরবর্তীকালে মিঠুন এবং জিতেন্দ্র সড়ক সে সুন্দর, চাল, মর মিটেঙ্গে, এহসা প্যার কাহা প্রভৃতি সুপারহিট ছবি একসাথে করলেও মিঠুন অনেক দিন জিতেন্দ্রর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেননি। একজন সিনিয়র অ্যাক্টর হিসাবে জিতেন্দ্রকে সম্মান করেছিলেন সবকিছু ভুলে, কিন্তু মিঠুন চক্রবর্তী কখনো কোনো রকম ঔদ্ধত্য দেখাননি বা পাল্টা কোনো বিবৃতি দেননি। সে পেশাদারির খাতিরে সম্পর্কটা একান্ত ভদ্রের সাথেই রক্ষা করেছিলেন। কিন্তু মিঠুন চক্রবর্তী শুধুমাত্র তার লড়াইয়ের দিনগুলিতেই নয়, এই দিনগুলিতেও পাশে পেয়েছিলেন সুনীল দত্ত, বিনোদ খান্না, রঞ্জিত, সেলিম খান প্রমুখ অভিনেতাদেরকে। এনারা বিভিন্ন সময় নিজেরাই মিঠুনের নাম সুপারিশ করেছিলেন নির্মাতা এবং নির্দেশকদের কাছে। নবীন নিশ্চল মিঠুনের নাম সুপারিশ করেছিলেন যশ চোপড়ার কাছে, কিন্তু ত্রিশূল ছবিতে যশ চোপড়া সচিনকে আগেই ফাইনাল করে ফেলেছিলেন। আমাদের দুর্ভাগ্য, ত্রিশূল ছবিতে মিঠুনকে আমরা পাইনি। ছবিতে মিঠুন চক্রবর্তী থাকলে হয়তো ছবির লাস্ট অ্যাকশনটা অন্যরকম হতে পারত। কলঙ্কিনী কঙ্কাবতী ছবিতে মিঠুন চক্রবর্তীকে একটা বড় লিড রোল দিয়ে স্বয়ং ডিরেক্টর প্রডিউসার উত্তম কুমার তাকে নিজেই ডেকেছিলেন। শক্তি সামন্ত মিঠুনকে নিয়ে বানিয়েছিলেন খোয়াব। বলার মতো পারিশ্রমিক মিঠুন চক্রবর্তী পেয়েছিলেন তার প্রেম বিবাহ ছবিতে। এই ছবিতে মিঠুন চক্রবর্তী পেয়েছিলেন 5,000 টাকা। সিনেমার প্রডিউসার মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞেস করেছিলেন, এই টাকা দিয়ে তুমি কি করবে? মিঠুন চক্রবর্তী উত্তর দিয়েছিলেন, সবার আগে মেসের ভাড়া মেটাবো, দুটো প্যান্ট আর একজোড়া জুতো কিনবো, আর চালাতে পারছি না স্যার। মিঠুন চক্রবর্তী যখন খ্যাতির মধ্য গগনে, তখন কলকাতার প্রচুর পুজোর উদ্বোধন করেছেন তিনি, আর মোটা অঙ্কের দর রেখেছেন, কিন্তু মিঠুন দাকে ফিরিয়ে দেওয়ার হিম্মত দেখায়নি কেউ।
পরে দেখা যাচ্ছে সেই সব টাকা বিভিন্ন সমাজসেবী গোষ্ঠীর মধ্যে বিলিয়ে দিয়ে মিঠুনদা বম্বে ফিরে এসেছেন। তাশকেন্দে মিঠুন চক্রবর্তীর অভিনয় দেখার পর নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতা বলেছেন, একমাত্র মিঠুনই পারে এই লেভেলে রোলটাকে নিয়ে যেতে। তাশকেন্দে মিঠুনের অভিনয় দেখার পর বুঝতে পেরেছি আমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে। ভাবুন একবার, কে বলছেন? নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতা। তাই মিঠুন চক্রবর্তী নিজেকে যতই ফ্যাশনারি বা গ্ল্যামার হিসাবে দেখাতে চান না কেন, এক সময়ের কঠিন সংগ্রামের দিনগুলিতে যে অমানবিক পরিশ্রম তিনি করেছেন, সেই কষ্টের ছবিটা বলে না, মুখই মনের আয়না, এই বয়সে আজও তার চোখে মুখে লেগে আছে। একটু ভালো করে তাকালেই বুঝবেন। এই জনপ্রিয় সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে আমার শ্রদ্ধা জানিয়ে তার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকুন। নমস্কার। याद करेगा जहां